নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, থাম্বনেল দেখে খানিকটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে ধরনের বিষয় নিয়ে আলোচনা করি তার থেকে কিন্তু একটু আলাদা বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব, এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এতদিন আমরা দেখে এসেছি যে জজ সাহেবরা কিংবা বিচারকরা সাজা দিচ্ছেন যে অভিযুক্ত তাদেরকে, কিন্তু এই চালটা কিন্তু উল্টো হয়ে গেছে একটি কেসে, যেখানে বিচারক কিন্তু সাজা পেয়েছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, হাইকোর্টের বিচারপতি সাজা দিয়েছেন লোয়ার কোর্টের বিচারককে। কি সেই ঘটনা? খুবই ইন্টারেস্টিং, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সেই সম্পূর্ণ ঘটনা আলোচনা করব, কিন্তু সঙ্গে থাকতে হবে সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের সঙ্গে কিন্তু আমরা প্রতিনিয়ত শেয়ার করছি, এবং এই ধরনের আইনি আলোচনা কিন্তু আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয়। আমাদের বিভিন্ন রকমের আপনাদের যে আইনি সমস্যাগুলো রয়েছে সেই আইনি সমস্যাগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলে আলোচনা করি। তো আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিওগুলি। বন্ধুরা, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে একজন বিচারক সাজা পেয়েছেন, যেখানে তিনি বিচারক যিনি সাজা দেন তিনি সাজা পেয়েছেন কিভাবে। বন্ধুরা, একজন ব্যক্তি, তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল, এবং মিথ্যে মামলা উপরে বিচার করে সেই বিচারক কিন্তু তাকে সাজা দিয়েছেন 3 বছরের কারাদণ্ড এবং 1000 টাকা ফাইন। এবং ফাইন যদি তিনি না দিতে পারেন, অর্থাৎ অনাদায়ে, আরও 1 বছরের জন্য কিন্তু তার জেল হেফাজত দেওয়া হয়। একটি মিথ্যে মামলার উপরে ভিত্তি করে একজন নিরপরাধ মানুষ সাজা পেয়ে গেল, এবং তার বেশিরভাগ অংশ কিন্তু সে, অর্থাৎ তার সেই কারাবাসের যে পিরিয়ড, সেই পিরিয়ডের বেশিরভাগ অংশটা কিন্তু সে কাটিয়ে ফেলেছে জেলখানাতে। তারপরে কি হলো, এই মামলার প্রথম থেকে গল্পটি শুরু করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মামলাটি ছিল একটি 498-এর মামলা। এই মামলায় স্ত্রী কিন্তু স্বামী এবং তার শ্বশুরবাড়ির লোকজনের উপরে কেস করে, 498-এর কেস। এবার এই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আরেকজনেরও নাম ঢুকিয়ে দেওয়া হয়, যিনি কোনোভাবেই এই হাজবেন্ডের কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে পড়েন না। তিনি একজন তাদের পরিচিত, তার নামও কিন্তু ঢুকিয়ে দেওয়া হয় এই 498 সেকশনের মধ্যে। এরপর সম্পূর্ণ এই 498-এর যে মামলাটি, সেটি কিন্তু নিম্ন আদালতে বিচার হয়, এবং বিচার হওয়ার পরে এই যে ব্যক্তি, যিনি এই হাজবেন্ডের কোনো আত্মীয়ও ছিলেন না, কোনো মানে রিলেটিভের মধ্যে ছিলেন না, কিন্তু মাত্র চেনাশোনা ছিল তার সঙ্গে কথাবার্তা ছিল, তারা একসঙ্গে বার্তালাপ করতেন, শুধু এই ভিত্তিতে তার উপরে অভিযোগ আনা হয় যে সে বুদ্ধি দিয়েছে, এবং তার বুদ্ধিতেই তার শ্বশুরবাড়ির লোকজন তার উপরে অত্যাচার করেছে, এবং মহিলা, অর্থাৎ যিনি অভিযোগ করেছে, অভিযোগকারিনী, তিনি কিন্তু বলেন এই ব্যক্তির নাম, এবং এই ব্যক্তির উপরেও কিন্তু 498-এর মামলা চলে। এরপরে এই মামলার শুনানি যখন হয়, তখন কিন্তু এই ব্যক্তিকেও সাজা দেওয়া হয়। এরপরে সাজাটা কি দিয়েছে সেটা তো আমি আগেই আপনাকে বললাম। আর এরপরে যেটা হয় সেটা, এই যে বিচারকের যে বিচার, সেই বিচারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়া হয়, পাটনা হাইকোর্টে কিন্তু এই যে মামলাটি অ্যাপিল করা হয়, এবং অ্যাপিল করা হলে বিচারপতি সম্পূর্ণ মামলাটিকে আবার ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং পুঙ্খানুপুঙ্খভাবে কেসটি কিন্তু ইনকোয়ারি করে।
এরপরে বিচারপতি যেটা দেখতে পান সেটা হলো যে এই যে ব্যক্তি যার সাজা হয়েছে তিনি কোনোভাবেই কিন্তু এই স্বামী অর্থাৎ অভিযুক্ত যে স্বামী সেই স্বামীর কোনো রিলেটিভের মধ্যে পড়ছেন না, তিনি শুধুমাত্র একজন পরিচিত এবং তার এগেনস্টে যে অভিযোগগুলো আনা হয়েছে সেটা সম্পূর্ণই ভিত্তিহীন, কোনো ভিত্তি কিন্তু তার ছিল না। নিম্ন আদালতের বিচারক কিন্তু এই যে ঘটনাটি এইটাকে সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু বিশ্লেষণ করতে পারেননি এবং তিনি এই ঘটনাগুলো কিন্তু এড়িয়ে যান, না দেখে কিন্তু একটা মামলা সেই মামলার কিন্তু বিচার তিনি করে দেন এবং এর ফলে যেটা হয় একজন নিরপরাধ ব্যক্তি তিনি কিন্তু সাজা পেয়ে যান এবং তার সাজা ভোগ করতে হয়, তাকে জেলখানায় থাকতে হয়, তার জেলে থাকার যে মানসিক যন্ত্রণা এবং তার যে সম্মানহানি সেটা কিন্তু তাকে ভোগ করতে, এটা কিন্তু একটি অবশ্যই অপরাধ এবং এই যে ঘটনা ঘটেছে এর জন্যে দায়ী অবশ্যই যে বিচারক বিচার করেছেন তিনি সঠিকভাবে বিচার করতে পারেননি এবং এর মধ্যে যে ছোট ছোট ঘটনাগুলো ছিল সেইগুলোকে তিনি না দেখে কিন্তু বিচারের পদ্ধতি কিন্তু এগিয়ে নিয়ে গেছেন এবং তিনি কিন্তু বিচার করেছেন। তো সেটি কিন্তু একটি দণ্ডনীয় অপরাধ এবং সেই জায়গায় কিন্তু বিচারপতি যখন দেখলেন যে একজন নিরপরাধ মানুষ একজন বিচারকের জন্যে এতগুলো বছর সে জেল খেটছে এবং জেল খাটার পরে জেলে তার যে মানসিক কষ্ট, শারীরিক কষ্ট এবং তার যে সম্মানহানি ঘটেছে তার একটি পরিপূরক অবশ্যই কিন্তু তার প্রাপ্য, তার জন্যে বিচারককে একটি কিন্তু সাজা তিনি দেন এবং এর সঙ্গে জড়িত এই যে মামলার সঙ্গে জড়িত বিচার ব্যবস্থার মধ্যে যারা রয়েছেন তাদেরকেও কিন্তু একটি ফাইন বিচারপতি করেন। 100 টাকা একটি ফাইন কিন্তু এদেরকে করেন। 100 টাকাটা যদিও অঙ্কটা খুবই কম, কিন্তু একজন বিচারপতি একজন বিচারককে সাজা দিয়েছেন, তার অঙ্কটা যতটাই কম হোক না কেন সেটা কিন্তু একটা সাজায় এবং তার যে কর্ম সেই কর্মকে অবশ্যই তিনি কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে সেটা ভুল হয়েছে এবং এই যে সাজা তিনি পেয়েছেন এর পরবর্তীকালে এই ধরনের আর কোনো রকম ভুল যেন তার বিচারে না হয়। তার কারণ একজন বিচারকের কাছে একজন সাধারণ মানুষ যখন যাচ্ছে অনেক আশা নিয়ে কিন্তু যায় তার সঠিক বিচারের জন্যে, তো সেই সঠিক বিচার যখন সে পাচ্ছে না সেই বিচারকের কাছ থেকে বিচার ব্যবস্থার উপর থেকে কিন্তু সাধারণ মানুষের যে আস্থা সেটা কিন্তু হারিয়ে যায়। এই আস্থা ফিরিয়ে আনার জন্যেই কিন্তু এই ধরনের সাজা বিচারপতি দিয়েছেন এই বিচারককে এবং সেই বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত আরও আরেকজন ব্যক্তিকে। তো আপনারা দেখলেন যে কিভাবে শুধুমাত্র একজন সাধারণ মানুষই সাজা পায় না, একজন বিচারকও কিন্তু সাজা পেতে পারে। তো আশা করি আজকের যে ঘটনা সেটা আপনাদের ভালো লেগেছে, আপনার যে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেলটি সেটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব সকলের মধ্যে। আজকে ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।